আনুষ্ঠানিক হজ যাত্রা। বিমান ও সৌদিয়ার প্রথম ফ্লাইটে সৌদি আরবের পথে 832 জন। দেশবাসীর দোয়া কামনা। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা ভালো লেগেছে। দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী। আমরাও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আপনাদের জন্য, দেশবাসীর সকলের জন্য দোয়া করব। উপজেলা পরিষদের প্রথম ধাপের আওয়ামী লীগের জয় জয়কার। জিতেছেন বহিষ্কৃত বিএনপি নেতা ও জেএসএস প্রার্থীরাও। 25 বছর আগের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদের অনুসন্ধান চেয়ে রিট। কেরানীগঞ্জে ক্ষতিকর ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে খাবার স্যালাইন, কাশি ও ভিটামিন সি ট্যাবলেট। চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং গুলশানের হামিদ টাওয়ারে নিয়মের তোয়াক্কা না করেই গড়ে উঠেছে 5টি রেস্তোরাঁ। নেই রাজুক, ফায়ার ও পরিবেশ ছাড়পত্র। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। শুরু হলো হজ যাত্রা। সকালে বিমানের প্রথম ফ্লাইটে রওনা করে 419 জন। এর আগে ভোরে 413 জন হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ে সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। হজ ফ্লাইট আনুষ্ঠানিক উদ্বোধন করে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় হজযাত্রায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দেন তিনি। বিস্তারিত আল নোমানের রিপোর্টে। এই যাত্রা হজের প্রথম ফ্লাইট ধরতে। উদ্দেশ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে গুনাহ মাপের। বৃহস্পতিবার ভোর 4:05 পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করেন 413 বাংলাদেশি। সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সকাল 7:20। এতে যাত্রা করেন 419 বাংলাদেশি। সার্বিক বিষয়ে সন্তুষ্টি থাকলেও বিমান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। তারপরও হজে যেতে পেরে খুশি তারা। খরচটা তুলনামূলক অন্যান্য বাড়ির থেকে তো কিছুটা বেশি ছিল। আস্তে আস্তে হয়তো আবার এটা মানুষ অ্যাডজাস্ট করে নিবে আর কি। প্রায় 6 আর কি। প্রথমবার হজে যাচ্ছি সরকারি ব্যবস্থাপনায়। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনা ভালো লেগেছে। দেশবাসীর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আশাবাদী যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরাও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আপনাদের জন্য, দেশবাসীর সকলের জন্য দোয়া করব। এবছর 85,257 বাংলাদেশি হজ পালন করবেন। তাদের মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন করে সুষ্ঠু হজ উপহার দেওয়ার প্রত্যয় জানান ধর্মমন্ত্রী। তবে তো হজযাত্রীদের সাথে পাইলট ও এয়ার হোস্টেসগণ আচরণ হতে হবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ। দায়িত্ব প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে। যার যার আঙ্কে গিয়ে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক। বুধবার পর্যন্ত হজ ভিসা পেয়েছেন 42,846 হজ যাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। দর্শক, হজ ফ্লাইটের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, এই পর্যন্ত কতটি ফ্লাইট গেল, কোনটি পৌঁছেছে কিনা বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি সেটি হচ্ছে 3টি ফ্লাইট কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। সেটি সবশেষ যেটি গিয়েছে সেটি 11:20 ছেড়ে গিয়েছে এখান থেকে। এবং আমরা দেখছি যে এখানে হজ ক্যাম্পে আসলে যারা হজ যাত্রী তারা কিন্তু চলে আসছেন এবং তারা ইমিগ্রেশনের যেসব কার্যক্রম সেগুলো কিন্তু সম্পন্ন করছেন। এরপরে কিন্তু এখান থেকে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ যেসব যানবাহন রয়েছে, বাস, সেগুলোতে কিন্তু এয়ারপোর্টে নেওয়া হবে। এরপরে কিন্তু তাদেরকে এয়ারপোর্টে সরাসরি ভিভিআইপি গেট দিয়ে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে হজ ব্যবস্থাপনায় যেসব ত্রুটি অন্যান্য বছর দেখা যায়, বিভিন্নভাবে সাধারণ মানুষ আসলে হজযাত্রীরা ভোগান্তির শিকার হন, এবার কিন্তু আসলে সেরকম কোনো ভোগান্তির খবর আমরা পাচ্ছি না। এবং এখানকার যারা হজ যাত্রী তারা কিন্তু অনেকটাই বলছেন যে তারা স্বস্তির সাথে এবার
আসতে পেরেছেন। কোনো ধরনের ভোগান্তি সেরকম হয়নি। বিশেষ করে সবকিছু আসলে অনলাইন সিস্টেম করার কারণে নিজেই করতে পারছেন এবং প্রত্যেকের মোবাইলে আসলে যেসব গাইড দেওয়ার কথা সেগুলো কিন্তু গাইডের তথ্য কিন্তু দেওয়া হয়, ফলে তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে এবারের যে হজ কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করছেন এবং কোনো ধরনের কিন্তু ভোগান্তি হচ্ছে না। এবং আমরা যেটি দেখেছি যে ইতিমধ্যে 3টি যে ফ্লাইট সেটিতে কিন্তু প্রায় 1200-র বেশি আসলে হজ যাত্রী চলে গিয়েছেন এবং আরও 4টি ফ্লাইট কিন্তু আছে। সব মিলে আজকে যে 7টি ফ্লাইট, এই 7টি ফ্লাইটে কিন্তু প্রায় 2700-র বেশি যাত্রী কিন্তু আজকে ছেড়ে যাবে। আপনি জানেন যে প্রায় 85,000 হজযাত্রী এবার নিবন্ধন করেছিল। এর মধ্যে কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত 40,000-এর বেশি যাত্রী কিন্তু তাদের পাসপোর্ট সেটি কিন্তু পেয়েছে এবং ভিসা প্রক্রিয়া কিন্তু আজ এখন পর্যন্ত 40,000 পায়নি। সেটি কিন্তু ইতিমধ্যে সকালে যে ধর্ম প্রতিমন্ত্রী এসেছেন তিনি বলছিলেন যে আগামী কালকে অথবা তারপরের দিনে 2 দিনের মধ্যে আসলে বাকি যারা এখনো তাদের ভিসা পায়নি তারা কিন্তু পেয়ে যাবেন বলে তিনি আশ্বস্ত করেছেন এবং কোনো ধরনের জটিলতা তৈরি হবে না এবারের হজ যাত্রায়, সেটি কিন্তু নিশ্চিত করেছেন। তো লিনিয়া, এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, হজ ফ্লাইট সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দ্বিপক্ষীয় বৈঠকের পর দ্বিপক্ষীয় ব্রিফ করা হবে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা যুক্ত হচ্ছেন। মোহনা, ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন, সেই সাথে যৌথ ব্রিফ কখন হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ লিনিয়া। আর কিছুক্ষণ আগেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা এবং কিছুক্ষণ আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কিন্তু তিনি বৈঠকে বসেছেন। আর এই বৈঠকের পরে কিন্তু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথেও তার একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তো আমরা ধারণা করছি ঘণ্টাখানেক বাদেই কিন্তু তাদের যে দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে তারা কিন্তু যে সাংবাদিক সম্মেলন বা যে ব্রিফিংয়ের কথা আপনি জিজ্ঞেস করছিলেন সেই ব্রিফিংটা হয়তো তারা জানাবে। এবং এখন পর্যন্ত আমাদের কাছে তাদের ব্রিফিং সম্পর্কীয় বা তাদের বৈঠক থেকে যে সিদ্ধান্ত আসার কথা সেই বিষয়ে জানা এখনও সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে। আর কিছুদিন পরে যে ভারতের যে সফর, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়েও তারা আলোচনা করতে পারে। এছাড়া যে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিভিন্ন চুক্তি, বিশেষ করে তিস্তা পানি বন্টন চুক্তি সহ এবং আমাদের যে সীমান্ত যে হত্যার বিষয়টি সেই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে। কিছুক্ষণ আগেই তিনি এসে পৌঁছেছেন এবং সেই সময়ে কিন্তু তাদের যে বৈঠক সেই বৈঠক কিন্তু এখনও চলছে এবং কিছুক্ষণ পরে অর্থাৎ ঘণ্টা খানেক বাদেই কিন্তু বৈঠক শেষে ব্রিফিং করবে যৌথভাবে এবং সেই ব্রিফিংয়ের পরেই কিন্তু সর্বশেষ সংবাদ আপনাদের কাছে আমরা জানাতে পারবো। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। লিনিয়া। মোহনা, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোহনা। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের জয় জয়কার। 139টি উপজেলায় বিজয়ীদের বেশিরভাগই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বেসরকারি ফলাফলে ক্ষমতাসীন দলের শতাধিক নেতা জয় পেয়েছেন। নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত বিএনপি নেতারাও কোথাও কোথাও জয় পেয়েছেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর 2 প্রার্থীও বিজয়ী হয়েছেন। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। টানা তৃতীয়বার নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম রমজান। নলডাঙ্গায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। আর সিংড়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেন পাশা নির্বাচিত হন। ময়মনসিংহের ফুলপুরে মোহাম্মদ হাবিবুর রহমান, ধোবাউড়ায় ডেভিড রানা চিসিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া হালুয়াঘাটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আব্দুল হামিদ। পিরোজপুরের সদর উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা এস.এম. বাইজিদ হোসেন, ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতা জিয়াউল আহসান গাজী এবং নাজিরপুরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের ছোট ভাই এস.এম. নূরে আলম সিদ্দিকী শাহীন।
রাঙামাটির কাউখালী উপজেলায় শামসুদ্দোহা চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া রাঙামাটি সদর ও বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সমর্থিত প্রার্থী অন্নসাধন চাকমা ও বিধান চাকমা নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের নাচলে আব্দুল কাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া গোমস্তাপুরে বিএনপির আশরাফ হোসেন আলিম ও ভোলাহাটে আনোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাদের দুজনকেই নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়। প্রথম ধাপে দেশের 139 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতা করেন 570 জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট 1635 জন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 20 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে আজ। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করবেন। এর আগে গেল 29 এপ্রিল রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার জন্য 9 মে দিন ধার্য করেন আদালত। মামলার আসামিরা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান, 2 শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন ও আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, তারিক সাইদ মামুন, হারুন অর রশিদ ওরফে লেদা লিটন ওরফে বস লিটন, আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসী। চলতি বছর 28 জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 38 সাক্ষীর মধ্যে 10 জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাদিয়া আফরিন শিল্পী বলেন, মামলাটির বেশিরভাগ সাক্ষী মারা গেছেন। এই সংক্রান্ত প্রতিবেদনও আদালতে এসেছে। আদালতে যারা এসেছেন তাদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে প্রক্রিয়া শেষ করা হয়েছে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আজ। 25 বছর আগের ঘটনা করা মামলার রায় ঘোষণা করবেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। অর্ণব, রায় ঘোষণার সময় জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ লিনিয়া। এই মুহূর্তে কিন্তু আমরা আছি ঢাকা নিম্ন আদালতে। প্রায় 2 দশক পর কিন্তু আসলে আমাদের যে চিত্রনায়ক, জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর রায় ঘোষণা হবে কিন্তু আজ। এটি কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। আদালতে, নিম্ন আদালতে ঠিক দ্রুত বিচারিক কার্যক্রম 2 নম্বর আদালতে কিন্তু এই মামলার রায় আজ ঘোষণা করা হবে। এই মুহূর্তে কিন্তু আসামি সহ দ্রুত ট্রাইব্যুনাল 2-এ কিন্তু এই মামলার রায় ঘোষণা চলছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আইনজীবীরা আসামি সহ বের হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। দর্শক, এই ঘটনাটি কিন্তু ঘটে 1998 সালের 17ই ডিসেম্বর কিন্তু এই ঘটনাটি ঘটে। ঘটনাটির সূত্র হয়েছে ঠিক আসলে যেটি আমরা জানতে পেরেছি অভিযোগপত্রে যেরকম আসলে লেখা আছে যে আইনজীবী বলেছেন যে চাঞ্চল্যকর হত্যা মামলায় কিন্তু ঠিক 24শে জুলাই কিন্তু চিত্রনায়ক সোহেল চৌধুরী তার স্ত্রী সহ সেই ট্রাম্প ক্লাবে ঢুকেছিল। তখন কিন্তু আসলে এই মামলার এই হত্যাকাণ্ডের যে ঘটনা সেখান থেকে আসলে সূত্র। তখন এই ট্রাম্প ক্লাবে ঢোকাকে কেন্দ্র করে কিন্তু যে প্রধান আসামি আজিজ ভাই, তার ওরফে আজিজ ভাই, তিনি সহ তার আরও যে সঙ্গী আছেন তারা সহ কিন্তু তাকে মারধর করে বের করে দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল যে ট্রাম্প ক্লাবে আসলে তাকে আর ঢুকতে দেওয়া হবে না। সেই এতেই কিন্তু আসলে তাকে হত্যাকাণ্ড করা হয়েছিল সেই 17ই ডিসেম্বর। অর্ণব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী অর্ণব। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে রিট দায়ের করেন। দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতেই হাইকোর্টে রিট দায়ের করা হয়। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ গত জানুয়ারি পর্যন্ত 5 বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি প্রায় 20 কোটি ব্রিটিশ
পাউন্ড ২,৭৭০ কোটি টাকা মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছেন। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সকালে পতেঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলা ১১টার দিকে জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। এ সময় প্যারাশুটের সাহায্যে 2 পাইলট নেমে যায়। এ ঘটনায় এক পাইলট অক্ষত থাকলেও আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ISPR। ঘটনার পরপরই পুলিশ ও কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে পাইলটদের উদ্ধার করে। আপনি যে স্যালাইন খাচ্ছেন সেটি আসল তো নাকি পুরোই ভেজাল? কেরানীগঞ্জের গোপন কারখানায় চিনি, কেমিক্যাল, ফ্লেভার আর লবণ দিয়ে ব্র্যান্ডের মোড়কে তথাকথিত স্যালাইন বানাচ্ছে জালিয়াত চক্র। আর কাশির জন্য বিদেশি মনে করে যে ট্যাবলেট খাচ্ছেন সেটিও ভেজাল। আর অনুমোদন ছাড়া তৈরি হচ্ছে কমলা লেবুর ট্যাবলেটও। বিশেষজ্ঞরা বলছেন এসব খাদ্য জালিয়াতকারীদের কঠোর শাস্তির আওতায় আনা উচিত। সজীব রহমানের ছবিতে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম। রোগীদের পাথেও এই টেস্টি স্যালাইন তৈরি দেখে ভুল করে আসল ভাববেন অনেকেই। এটি হুবহু নকল বানাচ্ছে কেরানীগঞ্জের গোপন কারখানায়। নানান কেমিক্যাল, ফ্লেভার আর চিনি, লবণ প্রক্রিয়াজাত করে তথাকথিত টেস্টি স্যালাইন বানাচ্ছে অসাধু চক্র। শুধু টেস্টি স্যালাইনই নয়, ওর স্যালাইনও বানাচ্ছে কারখানাটি। এই স্যালাইনই ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। টেস্টি স্যালাইন নামে এক নামে সবাই চেনে, এই জন্য আমরা টেস্টি স্যালাইন নামটা দিয়ে দিচ্ছি, যাতে মার্কেটে সবাই এক নামে পরিচিত ছিল। এই গরমের জন্য শুধু টেস্টি স্যালাইনটা বানাচ্ছি। এখানে দেওয়া হচ্ছে আপনার লবণ, চিনি, অ্যারোসিল পাউডার আর সাইট্রিক অ্যাসিড। কেরানীগঞ্জের কারখানাটিতে বিদেশি ব্র্যান্ড নকল করে বানাচ্ছে কাপটেন চকলেট। নোংরা ফ্লোরে যাচ্ছে তাই ভাবে তৈরি হচ্ছে এই চকলেট। পরে খোলা হাতে মানের বালাই ছাড়াই প্যাকেটজাতে ব্যস্ত কর্মীরা। রোগীর পাথেও এই পণ্যটি বানালেও কারখানাটিতে নেই কোনো ল্যাব, কেমিস্ট, কিছুই। নামে মাত্র কেমিক্যাল, ফ্লেভার, গ্লুকোজ শিরার সঙ্গে পাউডার মিশিয়ে বানানো হয়েছে এই কাশির চকলেট। ইন্ডিয়াতে ভালো একই নামে কাপ চকলেট বানাইতেছে, চিনি দিয়া কেমিক্যাল দিয়া কাপ চকলেট বানায়। কমলা লেবুর ছবি দেখে এই ভিটাসি চকলেট খাবেন যে কেউ, অথচ কারখানার কোথাও কমলা লেবু বা রসদের ছিটে ফোটাও নেই। কিন্তু কয়েকশো কার্টুন ভর্তি এই ভিটাসি ট্যাবলেট তৈরি করে রেখেছে কারখানাটি। এই ট্যাবলেটই ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে, আর ভোক্তারা না জেনে বুঝেই খাবেন। বিশেষজ্ঞরা বলছেন এমন নকল ভেজালের আগ্রাসনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ ভোক্তা। শিশু খাদ্য বানাচ্ছে, নোংরা তেলাপোকা যাইতেছে, হাঁটতেছে বা পায়ে দিয়া করতেছে। সরকারের লোকজন তো সেভাবে ওইগুলিতে যায় না। তারা ওইখানে যায় না কেন? তারা জানে আর কি, আল্লাহ জানে তাদের আর কি। তারা কিন্তু কাজটা করতে পারতো। নিরাপদ খাদ্য করতে করতে কাজটা এইটাই, তাই না? নিরাপদ পণ্য আপনাকে দিবে। আমাদের যে কিডনি ড্যামেজের যে ব্যাপারটা হচ্ছে আর কি, এটা কিন্তু শুধুমাত্র ভেজালের উপর হইতেছে। এই ভেজালের কারণে আমরা খাইতেছে, মানুষ পণ্য তো খাচ্ছে, সে তো এটা আমরা এখানে শুধু ঢাকা শহরের কথা না, মানে গ্রাম পর্যায়েও কিন্তু এই পণ্য খাচ্ছে আজকাল মানুষে, কিন্তু তারা সঠিক পণ্যটা পাচ্ছে না, পিওর পণ্য নাই। তাই নকল ভেজালের আগ্রাসন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। স্থল অভিযানে না যেতে ইসরায়েলকে চূড়ান্ত সতর্ক করলেন প্রেসিডেন্ট বাইডেন। রাফা ক্রসিং খুলে দিতে তেল আবিবের প্রতি আহ্বান। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পরও টনক নড়েনি রাজধানীর বেশিরভাগ বাণিজ্যিক ভবন মালিকদের। এখনও বিভিন্ন ভবনে অনুমোদন না নিয়েই চলছে রমরমা রেস্টুরেন্ট ব্যবসা। নগর পরিকল্পনাবিদরা জানান, বাণিজ্যিক ভবনে একাধিক রেস্টুরেন্ট অত্যাধিক ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রাজউক মুখপাত্র জানান, নিয়ম না মেনে রেস্টুরেন্ট ব্যবসা করলে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে ঝরে যায় তরতাজা 46 প্রাণ। দুর্ঘটনার পরপরই অনুমোদনহীন রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে মাঠে সরগরম ছিল রাজউক ও সিটি কর্পোরেশন। তবে 2 মাসের মাথায় ঝিমিয়ে পড়েছে সকল সংস্থা। ভয়াবহ ও দুর্ঘটনার পর কতটুকু বেড়েছে সচেতনতা, তার কারণ অনুসন্ধানে দেশ টিভি। রাজধানীর ব্যস্ততম গুলশান 2 গোল চত্বরের হামিদ টাওয়ার 14 তলা ভবনটিতে রয়েছে সেন্টর, দ্য গ্লোব, দ্য রেড চেম্বার সহ 5টি রেস্টুরেন্ট।
বিদেশিদের বেশ ভিড় এসব রেস্তোরাঁয়। ভবনে প্রবেশ করতে গিয়েই বাধার মুখে পড়তে হয় দেশ টিভিকে। রেস্টুরেন্ট নির্মাণে রাজুক, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর সহ বেশ কয়েকটি ছাড়পত্র নেওয়ার নিয়ম থাকলেও কারোই নেই বৈধ কাগজপত্র। আপনাকে এই ব্যাপারে ডিটেলস কিছু বলবো না। আপনারা আপনি বলতে পারছেন না? না না বলতে চাচ্ছি না। মানে আপনাদের কি আছে কিনা? না আমি বলছি তো এই ব্যাপারে আলাপ করতে চাচ্ছি না। আপনার কাছে নেই? আন্ডার প্রসেস। যদি কোনো ইনফরমেশন জানা থাকে সেক্ষেত্রে 6টার পরে আসতে হবে। খোদ হামিদ টাওয়ারের স্বত্বাধিকারী জানেন না অনুমোদন ছাড়া এমন বাণিজ্যিক ভবনে চালানো যাবে না রেস্তোরাঁ। রেস্টুরেন্টগুলো এগুলা সব সিটি কর্পোরেশনের লাইসেন্স দেওয়া আছে, রাজুকের পারমিশন লাগে না। আর নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে বিল্ডিং এর কোড আছে, এর ভাড়া দিয়ে ওর ভাড়া দিয়ে ওর ভাড়া। কারণ আমরা যখন বিল্ডিং গুলো করছি আমরা কিন্তু তখন আমাদের কোড ছিল না আগে। নগর পরিকল্পনাবিদরা বলছেন বাণিজ্যিক ভবনের রেস্তোরাঁ একেবারেই ঝুঁকিপূর্ণ। তার উপর বাণিজ্যিক ভবনে একাধিক রেস্তোরাঁ থাকলে তা আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কমার্শিয়াল বিল্ডিংগুলোতে রেস্টুরেন্ট চালানো উচিত না এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে কোনোভাবেই রেস্টুরেন্ট চালানো উচিত না। যদি কোনো বিল্ডিংয়ে রেস্টুরেন্ট করার পরিকল্পনা থাকে বিল্ডিং কর্তৃপক্ষের, বিল্ডিংয়ের মালিকের, তাহলে সেটা ডিজাইন করার সময় অবশ্যই সংশ্লিষ্ট স্থপতিকে, ডিজাইনারকে, ইঞ্জিনিয়ারকে বলে তারপরেই সেটা ডিজাইন করতে হবে সেরকমভাবে এবং অনুমোদন নিতে হবে। ভবনগুলো তদারকির জন্য সব সংস্থার সহযোগিতা প্রয়োজন বলছে রাজুক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একা কোনো এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে তার ব্যবহারের ব্যত্যয় থাকলে আমরা একক কন্ট্রোল করতে পারবো না বা সুযোগও নেই। কারণ সেখানে একটি ভবনের যে ব্যবহার রয়েছে তার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে তার অন্য নাগরিক সুবিধা দিয়ে অন্য প্রতিষ্ঠান দিয়ে থাকে, তাদেরও এখানে সহযোগিতা দরকার। সংস্থাটির এই কর্মকর্তা বলছেন আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে কেউ রেস্তোরাঁ চালাচ্ছে কিনা তারও তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রেস্টুরেন্ট বা অন্য ফ্লেমেবল আইটেম ব্যবহার করছে তার একটা তালিকা প্রস্তুত করতে ইতিমধ্যে তালিকা প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শারদ নিশাদ, দেশ টিভি, ঢাকা। একটু ভারী বৃষ্টিতে চট্টগ্রাম পরিণত হয় জলাবদ্ধ নগরীতে। ভোগান্তিতে পড়েন নগরবাসী। এর পেছনে সিটি কর্পোরেশন, সিডিএ ও সেবা সংস্থাগুলোর অপরিকল্পিত উন্নয়ন কাজকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। পরিস্থিতি উত্তরণে সেবা সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন তারা। সহকর্মী AK-M নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ভারী বৃষ্টি হলেই কৃত্রিম নদীতে পরিণত হয় চট্টগ্রামের সড়কগুলো। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা যেন নগরবাসীর নিত্যসঙ্গী। গত সোমবার দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই পানিতে তলিয়ে যায় নগরীর বাকলিয়া, চকবাজার, চাঁদগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার সহ নির্মাঞ্চল। জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে মুক্তি দিতে সরকার একের পর এক বড় বড় প্রকল্প হাতে নিলেও কিছুতেই নিরসন হচ্ছে না এই সমস্যার। হালকা একটু ব্যাগের মতো সর্দি দিলে যেমন সর্দি পড়ে, সেরকম বৃষ্টি হলেই জলবদ্ধ হয়ে যায়। নালাগুলো যদি ঠিক মতো পরিষ্কার করতো তাহলে আপনার পানিগুলো ঠিকভাবে চলে যেত। চট্টগ্রাম শহরে বসবাসরত সমস্ত মানুষই দায়ী। সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই চট্টগ্রাম শহরের যারা পালনকর্তা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এমন জনদুর্ভোগের অন্যতম কারণ সিটি কর্পোরেশন, গ্যাস, পানি ও সিডিএর উন্নয়ন প্রকল্প সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা। এতে অপরিকল্পিতভাবে চলে শহরের বিভিন্ন সড়কের খোঁড়াখুড়ি। জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সবার সমন্বিত কর্মপরিকল্পনা ঠিক করার তাগিদ দেন এই নগরবিদ। অর্থ বরাদ্দ থাক বা না থাক, এদের দায়বদ্ধতা আছে চট্টগ্রামের মানুষের প্রতি। তো কাজেই জনদুর্ভোগটা সহনীয় পর্যায়ে রাখার জন্য যা যা করা দরকার এটাই এখন ওনাদের করা উচিত। জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের অভাবের কথা স্বীকার করেছেন খোদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও। এই ময়লা আবর্জনা সরানোর দায়িত্ব কিন্তু এখনো সিটি কর্পোরেশনের উপর বর্তায়নি। তবু আমরা কিন্তু এগুলো পরিষ্কার অনেকাংশে করি। কেন বর্তায় নাই? যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওই প্রজেক্টের মেইনটেন্যান্সের সমস্ত দায়িত্ব ওই সংস্থার। সিডিএ জানায় 2017 সালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়িয়ে 2023 সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। এই সময়ে কাজ শেষ হয়েছে প্রত্যাশার চেয়ে অনেক কম। আরেক দফা বাড়িয়ে নির্ধারণ করা হয় 2026 সালের জুন পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো যা থাকছে। বার্নোকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ, সেমিফাইনালের দ্বিতীয় লেগে হোসেলের জোড়া গোলে 2-1 ব্যবধানে জয়।
পদ্মাপাড়ের জেলাগুলো থেকে ঢাকায় যাতায়াতে স্বর্ণযুগের সূচনা করেছে রেলওয়ে বিভাগ। তবে ভাড়া বেশি হওয়ায় অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। এদিকে ফরিদপুরের মতো গুরুত্বপূর্ণ শহর সহ বেশ কয়েকটি স্টেশনে লোকাল কমিউটার ট্রেনটির স্টপেজ না থাকায় বাড়ছে অসন্তোষ। 4 মে একটি কমিউটার ট্রেন উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও রেলমন্ত্রী জিলুল হাকিম। মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। মাদারীপুর শিবচরে রেলওয়ে স্টেশনে এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ভাঙা ও চন্দনা কমিউটার ট্রেন। ভাঙা কমিউটার ট্রেনের রুট রাজবাড়ী ভাঙা রাজবাড়ী ও চন্দনা কমিউটার ট্রেনের রুট ভাঙা ঢাকা ভাঙা। এই ট্রেনে শিবচর থেকে ভাড়া 205 টাকা ও ভাঙা থেকে 215 টাকা আদায় করা হচ্ছে। ট্রেনটি নামে কমিউটার ট্রেন হলেও ভাড়া নির্ধারণ করা হয়েছে আন্তনগর ট্রেনের। পদ্মা সেতু অতিক্রমের কারণে অতিরিক্ত 140 কিলোমিটার দূরত্বের ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ট্রেন চালু হয় খুশি হলেও ভাড়া নিয়ে সন্তুষ্ট নন যাত্রীরা। ভাড়া 205 টাকা করা হয়েছে, তো আমার মনে হয় বেশি হয়েছে। আমরা যারা স্টুডেন্ট, যারা চাকরিজীবী, তারা তো উপকৃত হবে না, কারণ ভাড়া বেশি থাকার কারণে তারা তো এভাবে যেতে পারবে না, তাদেরকে সেই বাসের ভাড়ার মধ্যে বাসে যেতে হবে। মাসে যদি 2 থেকে 3 হাজার টাকার মধ্যে থাকে তাহলে মানে সবচেয়ে বেশি উপকৃত হবে। এদিকে রেল দুটিতে কৃষিপণ্য সহ মালামাল পরিবহনের সুযোগ করে দেওয়ার দাবি করছে কৃষক ও ব্যবসায়ীরা। অনেক পিয়াজ, অনেক কৃষি পণ্য আমরা ঢাকাতে ট্রাক খরচে অনেক ব্যয়বহুল খরচ যায়। আমাদের এই জায়গায় যদি ট্রেনের সাথে মালবাহী বগি থাকে তাহলে আমরা ঢাকা অল্প খরচে নিতে যাব। মালবাহী ট্রেনের বগি যদি সংযুক্ত করা হয় তাহলে আমরা যারা এই দক্ষিণবঙ্গের ব্যবসায়ী আছে তাদের ব্যবসায়ী আরও চাঙ্গা হবে। এ ধরনের ট্রেন চালু হয় খুশি পদ্মাপাড়ের জনপ্রতিনিধিরাও। ঢাকায় যে অফিস করার সুযোগ দিলে শিবচরের বাইরের লোকজনও শিবচরে বসবাস করবে এবং আমরা চাই আস্তে আস্তে রাজধানীর চাপটা যেন সারা বাংলাদেশে এইভাবে মাননীয় মন্ত্রী যদি চারিদিকে ব্যবস্থা করে তাহলে ইনশাল্লাহ যে ঢাকা শহরে অনেক সমস্যা আমাদের সমাধান হবে। পদ্মাপাড়ের যাত্রীদের সুবিধার কথা ভেবে ট্রেনের টিকিট মূল্য কমিয়ে আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে লাইনচ্যুত বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারের পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পশ্চিমাঞ্চল পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। 5 ঘন্টা উদ্ধার কাজ শেষে বৃহস্পতিবার সকাল 8:10 রেল লাইনটি সচল হয়। এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। এর আগে লালমনিরহাটের বুড়িমারি থেকে ঢাকা যাচ্ছিল যাত্রীবাহী আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস। বুধবার দিবাগত রাত 3টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার অন্যতম জনবহুল শহর রাফায় স্থল অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে চূড়ান্ত সতর্ক করলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাফায় অভিযান চালালে বোমা ও আর্টিলারি শেল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলি অস্ত্রের একটি চালান ইতিমধ্যে স্থগিতের কথা জানালেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এতে চরম হতাশা প্রকাশ করেছে নেতানিয়াহু প্রশাসন। এ নিয়ে মুখোমুখি অবস্থানে দুপক্ষ। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। গাজার দক্ষিণাঞ্চলের রাফায় এভাবেই ট্যাঙ্ক থেকে দফায় দফায় শেল ছুড়ছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অধিকাংশ দেশের আহ্বান উপেক্ষা করেই চলছে বেসামরিক ফিলিস্তিনিদের উপর বোমা বর্ষণ। গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতি এই শহরে এমন আক্রমণে দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের লাশের সারি। রাফায় স্থল অভিযান এবং আক্রমণ না চালাতে বারবার নিষেধ করে আসছে পশ্চিমা দেশগুলো। তারপরও রাফায় ইসরায়েলি সেনাদের অবস্থান করতে দেখা যাচ্ছে। রাফা সীমান্ত ক্রসিং দখল নিয়েছে তারা। গুরুত্বপূর্ণ ক্রসিংটি দখলের দায় ইসরায়েলকে নিতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। রাফায় পূর্ণাঙ্গ অভিযান শুরু হলে এর পরিণতি ভোগ করতে হবে ইসরায়েলকে, এমনই ইঙ্গিত দিয়ে আসছে নেতানিয়াহু প্রশাসনের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইসরায়েলের জন্য একটি বড় গোলা বারুদের চালান স্থগিতের কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এ নিয়ে ইসরায়েলকে এবার চূড়ান্ত সতর্ক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিষেধ অমান্য করে রাফায় স্থল অভিযান চালানো হলে তেল আবিবকে আর অস্ত্র দেয়া হবে না। এই পরিস্থিতিতে ঘরে বাইরে প্রতিনিয়ত চাপের মুখে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে বুধবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন জায়গায়। বিক্ষুব্ধদের দাবি, যে কোনো মূল্যে চুক্তিতে যেতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল প্রদেশ। বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ছুঁয়েছে 100। এখনো নিখোঁজ শতাধিক মানুষ। তাদের সন্ধান চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগের সদস্যরা। রাজ্যের প্রশাসন জানিয়েছে, ভয়াবহ বন্যায় 4 শতাধিক পৌরসভা ক্ষতিগ্রস্ত। এতে 1,60,000-এর বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দক্ষিণাঞ্চলের পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে। লোকালয়ে পানি বাড়তে থাকায় হিমশিম খাচ্ছেন বহু মানুষ। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এদিকে তলিয়ে গেছে বিমানবন্দরের রানওয়ে। বিদ্যুৎহীন ও ইন্টারনেট পরিষেবা থেকে বিচ্ছিন্ন অনেকে। এবারের বন্যাকে কয়েক দশকের মধ্যে অন্যতম বলছে দেশটির সরকার।